এখানে মজার বিষয় যেটা সেটা হচ্ছে ওই কোর্সে গিয়ে ভর্তি হলাম, সেখানে আমার পরিচয় হলো আমাদের রিচার্ডের সাথে। ওইখানে রিচার্ডের সাথে পরীক্ষা, এবং আমি আর রিচার্ড কি ব্যাচ আমি তো অনেক কিছু জানি না। ইঞ্জিনিয়ারিং পড়লে কি বুঝা, মানে এটা আমি বলছি, আমি স্টোরিতেই আসতেছে। হ্যাঁ, তুইও কি বসুন্ধরা সিটির উপরে? আমার এটা যে অনেক কিছু বলা আছে, মানে সত্যি কথা অনেক কিছু বলার আছে। আম্মাকে আমি গিয়ে জিজ্ঞেস করলাম আম্মা কি করবো, তো আম্মা বলতে চাচ্ছে যে ভয়েস টেস্ট দিতে তো সমস্যা নাই। এই ভয়েস টেস্ট মানে কি ওরা টিমটা জিজ্ঞেস করা যায় না। হ্যাঁ, তো ভালো কথা গেলাম, যাওয়ার পরে দেখলাম তুই লেভেলের মানে বেয়াদব। কোনো বেতন টেতন কিছু নাই কিন্তু। তা আমরা ওখানে যাইতাম, সকালে যাইতাম, ধর মার্কেট বন্ধ হইতো রাত 8টায়, ওই পর্যন্ত আমরা থাকতাম। এবং আমরা জানি না আমাদের চাকরি আছে কিনা, কিন্তু আমাদেরকে বলা হয়েছে নতুন ইন্টারভিউ নেই। আচ্ছা, যে 12 বছর বা 8 বছর পরে যে ফিরে এসেছে, মানে কুকুরটির ঘ্রাণ শক্তি অনেক প্রখর, এটা আমরা জানি। তাহলে চিন্তা করে দেখেন যে 12 বছর 8 বছর ধরে ওই মনিম কি গোসল করে নাই, যে আসলে তার গায়ের গন্ধে সে কোথায় হারাই গেছে সেখান থেকে আবার ফিরে আসে। অ্যান্ড বিলিভ মি, তুই এখন যেভাবে আসতেছে পিপি লিটারালি মানে প্রত্যেকটা লিটারালি এভাবে হামা হুমে পরে নেশে উঠছে এবং বলছে এইটা হচ্ছে। তুই আজকে অনেক গুমর ফাঁস করে দিচ্ছিস। সাকিব হোসেন অর্ক একজন কণ্ঠের জাদুকর, অভিনেতা এবং ব্র্যান্ড মার্কেটিং প্রফেশনাল। রেডিও জকির মাইক্রোফোনে গল্প বলার হাতে খড়ি, তারপর ছোট পর্দা আর বিজ্ঞাপন জগতে ছড়িয়ে পড়া, আর সবশেষে সৃষ্টিশীলতাকে পেশায় রূপ দিয়ে ব্র্যান্ড মার্কেটিংয়ের দুনিয়ায় নিজস্ব জায়গা করে নেওয়া। আজকের পর্বে আমরা ডুব দেব রেডিওর নস্টালজিয়ায়, জানব অর্কর পথ চলার বাঁক বদলের গল্প, আর খুঁজে দেখব কিভাবে একজন আর্টিস্ট হয়ে ওঠেন কর্পোরেট স্টোরি টেলার। কেমন আছিস? গুড কোয়েশ্চেন। অফকোর্স সবসময় আমি যাই বলি সেটা হচ্ছে যে বেঁচে আছি। ওকে। এবং ধর হচ্ছে যে মানে এটা তো আমি বলি আরো অনেক আগে থেকে, কিন্তু আমার কাছে মনে হয় যে ধর বেঁচে আছি এই ব্যাপারটাই মনে হয় ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। ভালো খারাপ এটা চলতে থাকবে। দার্শনিক হয়ে গেল যদিও, হ্যাঁ, মানে তোর সাথে একদম গেল না। কিন্তু কেন যেন আজকাল এই জিনিসগুলো আমার মধ্যে, আজকাল না অ্যাকচুয়ালি, এটার পেছনে একটা স্টোরি আছে, লাইফ ক্রাইসিস নাকি ওর একটা গল্প আছে। স্টার্টেড ফ্রম 2015, ওকে, when we lost পিপি। ওকে, রাইট। তখন থেকে এই ধরনের থটস গুলা হচ্ছে আমার মধ্যে আসে। হ্যাঁ, যে ধর একটা মানুষ জানি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হুট করে নাই থাকে না, ঠিক আগের দিন ছিল, তার আগের দিনই ছিল, বা হয়তো বা 2 দিন আগেই হচ্ছে বললাম যে দাদা ঠিক আছে, হুট করে নাই। সো ওই সময় থেকে আসলে অনেক কিছু চেঞ্জ আসছে। যেমন মানে সবচেয়ে ক্লোজলি মনে কর তোরাই দেখছিস, তুই সাব্বির, অর্ণ ভাই, রাইট। হ্যাঁ, সো হাউ ওয়াজ মি মানে ব্যাক ইন 2010 or 14 পর্যন্ত যদি বলি আমরা, হ্যাঁ, যে ওই সময়টা 10 থেকে 14 পর্যন্ত একসাথে কাজ করা, তো ওই সময়টায় কিরকম ছিলাম আর এখন কেমন হয়ে গেছি, আমি নিজে নিজে চিন্তা করি মাঝে মাঝে যে কি রে ভাই, এটা কে? তো হয়ে যায় না, মানে আমার শোতে তো সাব্বিরও আসলো, সাব্বিরও প্রত্যয় ভাইকে নিয়ে কথা বলতেছিল, এবং মানে ইট ওয়াজ রিয়েলি শকিং, মানে দ্য ওয়ে হি অ্যাকচুয়ালি পাস্ট। এবং মনে কর মানে আমার কাছে একটু বেশি খারাপ লাগাটা কাজ করে, এর কারণ হলো যে পিপি তো ডিরেক্ট মেন্টর ছিল আমার, রাইট, হ্যাঁ, এবং আমি যখন আর্জিং শুরু করি তার আগেও মেন্টর, তারপরেও একদম 2014 পর্যন্ত বা 15 পর্যন্ত মনে কর সে আমাকে বিভিন্ন টাইমে লাইফে বিভিন্ন টাইমে বিভিন্নভাবে হচ্ছে তার মেন্টরশিপ কিন্তু আমার উপর ছিল। ওকে, তো এতটাই ক্লোজ ছিল সে তার ডেথ এর প্রথম নিউজটা আমার কাছেই আসছে, মানে আমাদের টোটাল সার্কেলে সবার প্রথমে আমার কাছে আসছে এক ফ্রাইডে মর্নিং এ। সাডেনলি আমি সবার মানে মিরপুরে যেহেতু পিপি থাকতো এবং সবচেয়ে কাছে ছিল হচ্ছে সাকিব ভাই আমাদের, রাইট। সাকিব ভাইকে আমি ফোন দিয়ে বলছি যে সাকিব ভাই আমি এরকম একটা নিউজ শুনলাম, আমি কিছু জানি না, তুমি সবার কাছে আসছো, তুমি সবার আগে যাও, গিয়ে আমাকে একটু জানাও, আমাকে বলা মাত্র আমি রওনা দিব। আমার যেটুকু মনে আছে তুইও আমাকেও ফোন দিচ্ছিলি, হ্যাঁ, কারণ আমার বাসা তো খুব বেশি দূরে না, হ্যাঁ। তো তখন তুই বলতেছিলি যে সাকিব ভাই গেছেন, মানে আমার বিশ্বাস হইতেছিল না, আমার মনে হইতেছিল যে হয় না যে আমরা তো অনেক রকম মজা করি, কিন্তু হ্যাঁ মানে এই জিনিসটা নিয়ে আসলে যে বিষয়টা এরকম ভাবে হবে। এবং ইউ রিমেম্বার ধর মানে পিপি আমার বাসায় গেছে, তো আমার আম্মাও চেনে আর কি। তো প্রত্যেকদার এই খবরটা পাওয়ার পরে আমি জাস্ট আমার আম্মুর রুমে গেছি একদম সকাল, মানে তখন অলমোস্ট 8:30 বাজে আই গেস, ফ্রাইডে মর্নিং। তো সবাই তো একটু লেট করে উঠে, আমি গিয়ে আম্মাকে ঘুম থেকে উঠে আমি বললাম যে আম্মা প্রত্যেকদা নাই।
আম্মা আমাকে বলছে যে সেদিন না আসলো, মানে ও জাস্ট আমাকে যখন তাকায় থেকে বললো যে কি বলতেছিস, আমি বলছি হ্যাঁ, বলছি তুই বাসা যা, মানে জাস্ট আমাকে বললো যে তুই বেরো চলে যা আর কি, ঠিক আছে, তুই এখন রওনা দে। এবং আমি তখন অ্যাকচুয়ালি রওনা ছিল, রওনা দিতে আমি আমাদের প্রডিউসার অরণ্য শান্ত এবং আদার্স যারা যারা আছে, যাদের যাদের মানে তুই সাব্বির সবাইকে ফোন দিছি, অরণ্যকে ফোন দিছি যে সবাই আসো, মানে একটা ডিজাস্টার মোমেন্ট আর কি থাকে না। ওই সময় থেকে আসলে অনেকগুলো অনেক কিছুই আসলে চেঞ্জ হয়েছে। একটু শুরুর গল্পটা শুনি, তুইও কি বসুন্ধরা সিটির উপরে? আমার এটা নিয়ে অনেক কিছু বলার আছে, মানে সত্যি কথা অনেক কিছু বলার আছে, এবং মানে এই স্টোরিটা মনে হয় আমি বহুবার, মানে আমি ধর পরবর্তী সময় যে আমরা তো একটা সময় প্রচুর খ্যাপ মারছি যদি বাংলায় বলি, বিভিন্ন জায়গায় ট্রেনিং করানো, ক্লাস নেই, এবং তুই আমি অরণ্য আর হচ্ছে সাব্বির, এই 4 পাপি মানুষের কি পরিমাণ স্টুডেন্ট পুরো বাংলাদেশে আছে আমরা জানি, আসলে তাই, এবং অনেকে এখনো মিডিয়াতে আছে, ভালো করতেছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো করতেছে। আজকে মনে হয় অনেক এক্সপেরিয়েন্স শেয়ার দিয়ে আমাদের কথাবার্তা চলবে। আচ্ছা, আমার স্টোরি যদি বলি, ছোট থেকে আমি একদমই কালচারাল ফ্যামিলিতে বড় হওয়া, ঠিক আছে। আমার মামা নাটকের ডিরেক্টর, তো সেই সুবাদে হচ্ছে আমাদের নিজস্ব একটা নাট্যগোষ্ঠী ছিল, ওকে, ঠিক আছে। সেখানে এবং আমার বোন, মামা সবাই হচ্ছে গানের সাথেও জড়িত। আমার বোন হচ্ছে তোর আব্বাসউদ্দিন সঙ্গীত একাডেমি থেকে হচ্ছে গানের কোর্স করছে, সামহাও আমিও সেখান থেকে একই জায়গা থেকে। হ্যাঁ, তো এই কালচারাল ফ্যামিলিতেই আমার বেড়ে ওঠা। রাইট। অলমোস্ট ক্লাস 8 পর্যন্ত আমি থিয়েটার করছি। ওকে, হ্যাঁ, 8 বছর আমি থিয়েটার করছি। আচ্ছা, তারপরে ক্লাস 9-10-এ যাওয়া হয়। হ্যাঁ, পরে ইঞ্জিনিয়ারিং পড়লে কি বুঝা, মানে এটা আমি বলছি, আমি স্টোরিতেই আসতে যাই। হ্যাঁ, ধর আমাদের পুরো ফ্যামিলিতে সায়েন্স নিয়ে, আমার বোনও সায়েন্স নিয়ে পড়ছে, আমিও সায়েন্স নিয়ে পড়ছি। আচ্ছা, আমাদের পুরো ফ্যামিলিতে কোনো ডাক্তার নাই। ওকে, নট আ সিঙ্গেল ওয়ান এখনো। ওকে, একটা ভেটেরিনারি ডাক্তার আছে আমার কাছে, আমারও তাই, আমার বড় ভাই। আচ্ছা, তো যেটা হয়েছে, আমার বোনকে নিয়ে আমাদের ফ্যামিলি সবার খুব ইচ্ছা ছিল যে ও ডাক্তারি পড়বে। আচ্ছা, সামহাও ওর ডাক্তারি পড়া হলো না। আচ্ছা, আমি এসএসসি এইচএসসি পাস করলাম, পুরো দমে থাকে না যে, মানে তো দিন রাত তুই ভাত খাচ্ছিস, তো ডাল দিয়ে গুলে হচ্ছে তুই মেডিকেলে পড়াশোনা করবি আর কি, বিষয়টা এরকম আছে পুরোপুরি, মানে তুই শেষ ভরসা বাবা, পুরোপুরি। হ্যাঁ, অমরেন্দ্র বাহুবলী টাইপ। পরে কি হলো, ধর আমার হচ্ছে আমাকে হচ্ছে পড়ানো হলো, আছে সবকিছু ঠিক আছে, আর্ম ফোর্স মেডিকেলে আমি রিটার্ন পরীক্ষায় সেকেন্ড হয়েছি। ওকে, তারপরে আমি তো মনে কর হাফ ডাক্তার মনে মনে। হ্যাঁ, অফ কোর্স ফিজিক্যাল টেস্ট, হ্যাঁ, তোর কি যায় আসে, ফিজিক্যাল টেস্টে হচ্ছে জন্য গেলাম, সব মানে যে আর্মিদের ফিজিক্যাল টেস্ট কি হয়। আচ্ছা, সব টেস্ট কমপ্লিট, এভরিথিং ডান, সুন্দর মতো। যে হচ্ছে অ্যাকচুয়ালি টেস্ট নিচ্ছিল ওই প্যানেল থেকে আমাকে বললো, ইউ আর 5 কেজি ওভারওয়েট। ওকে, জাস্ট 5 কেজি ওভারওয়েট। ওকে, সো আলটিমেটলি ওই সময়গুলোতে যেটা হতো যে তোর এই যে ওভারওয়েটের বিষয়টা, সেটা যদি খুব বেশি না হয় তাহলে 3 মাস টাইম দেওয়া হতো ওটাকে রিডিউস করে দেন জয়েন করার জন্য। রাইট। আমাদের বেলায় সেটা হলো না। ওকে, আমাদের বেলায় সেটা হলো না, এবং যেহেতু কোনো লবিং অ্যান্ড আদার্স কোনো কিছুই ছিল না, আমি জাস্ট ওখান থেকে সিঁড়ি দিয়ে নামলাম, রিজেক্টেড, সিঁড়ি দিয়ে নামলাম। আব্বা ছিল তখন ওইখানে, আমি সিঁড়ি দিয়ে নেমে সুন্দর মতো আব্বাকে বললাম যে, আব্বা আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো, ঠিক আছে। বেরোলাম, বেরোতে বেরোতে আম্মাকে ফোন দিলাম যে, না, আমার জন্য ভার্সিটি ফর্মটা তুলে ফেলো, আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো। কি হয়েছে আমি এসে বলতেছি। তো এই হচ্ছে ধর মেডিকেল পড়বো থেকে ফাইনালি আবার ওই ইঞ্জিনিয়ারিং এ চলে আসা। আচ্ছা, এবং আমাদের ফ্যামিলিতে ধর আমার আব্বা, আমার কাজিন মানে খালাতো ভাই, আমার ভাগ্নে এবং আমার আরেক খালাতো ভাই সব ইঞ্জিনিয়ার। রিসেন্টলি একদম ফ্রেশ থাকে না, 2 মাসও হয় নাই, 1 মাস আগে আমার আরেক খালাতো ভাই, সবচেয়ে ছোট যে আমাদের, সেও হচ্ছে বুয়েট থেকে সিএসসি তে ওই ইঞ্জিনিয়ারিং পাস করলো, এখন বুয়েটে টিচার হিসেবে জয়েন করে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ফ্যামিলি গল্প। আচ্ছা, তো এই যে আমি এইচএসসি এবং আমার ভর্তি পরীক্ষা এবং ফাইনালি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়া, এই বিষয়গুলোর মাঝখানে আমাদের সময় তো ধর এইচএসসি হয়ে যাওয়ার পরে 3 মাসের মতো একটা সময় থাকতো, রেজাল্ট আসবে, এর মধ্যে হচ্ছে সবাই ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, ওই যে আম খাওয়ার টাইম থাকতো, আম খাওয়ার টাইম থাকতো আর কি। হ্যাঁ, এই সময়টা, এপ্রিল মে আমাদের তো ফিক্সড, এক্স্যাক্টলি, ফেব্রুয়ারি এসএসসি, এপ্রিলে এইচএসসি। এক্স্যাক্টলি। আচ্ছা, তো ওই সময় তখন আমি প্রথম রেডিও শোনা মনে কর শুরু করছি, ব্যাক ইন 8-9। ওকে,
বা রাজুদার শো শুনতাম, রেডিও আমার শুনতাম, তো আমাকে শুনতে দেখে আমার আম্মাও, যেহেতু আম্মাও তো একই কালচারেই বড় হওয়া, তো আম্মাও হচ্ছে রেডিও শুনতো, আমার সাথেই শুনতো। হ্যাঁ, তো ওইখানে একটা ট্রেনিং এর কথা বললো যে আমরা আরজেদের ট্রেন করাবো, মোহাম্মদপুরে হচ্ছে অফিস, এবং লাভ গুরু যাকে বলতাম আমরা, রাজীব দা, রাজীব দা হচ্ছে ট্রেনিং করায়, সাথে হচ্ছে অভি ভাই রেডিও আমাদের, রাজুদার একটা ক্লাস ছিল আর সামথিং, কায়নাতের ছিল একটা ক্লাস, মোস্টলি কানেক্টেড ছিলাম আমরা অভি ভাইয়ের সাথে, কারণ সে সবচেয়ে মোস্ট অফ দ্য ক্লাসেস সে নিছে। ওই ভাই কি ওকে না, আমি আরেকটা ভাইয়ের কথা মনে পড়ে, উনি একটু পাকিস্তানি দেখতে, সো হি ওয়াজ সর্ট অফ আ ম্যানেজার কাইন্ড অফ, আমি নামটা ভুলে গেছি, মনে নাই হয়তো। ওকে, তো এখানে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে ওই কোর্সে গিয়ে ভর্তি হলাম, সেখানে আমার পরিচয় হলো আমাদের রিচার্ডের সাথে। ওইখানে রিচার্ডের সাথে পরিচয়, এবং আমি আর রিচার্ড একই ব্যাচ। আমি তো অনেক কিছু জানি না, মানে এই ব্যাক স্টোরি গুলো জানোস না? হ্যাঁ আসলে জানি না। আগে থেকে জানিস যেটা, সেটা হচ্ছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে রিচার্ডকে চিনি, হ্যান বাট আমি আর রিচার্ড হচ্ছে সেম ব্যাচ। ওকে, তারপর ঠিক আছে, তো ক্লাসে 22 জন স্টুডেন্ট ছিল, আমার এখনো ক্লিয়ার মনে আছে, ক্লাসে টোটাল 22 জন স্টুডেন্ট ছিল। সো এই 22 জন স্টুডেন্টের মধ্যে রিচার্ড ওয়াজ ওয়ান অফ দেম। ধর আমি আর রিচার্ড একজনকে বাদ দে, বাকি যে 20 জন, আমরা আমাদের লিঙ্ক প্রিপেয়ার করার পাশাপাশি 20 জনের লিঙ্কও প্রিপেয়ার করে দিতাম। বাহ, মানে আমরা জনসেবা মানে তুই চিন্তা করতে পারবি না, ঠিক আছে, লিটারেলি আমরা প্রত্যেকের লিঙ্ক রেডি করে দিতাম, তারা ক্লাসে সেটাই প্রেজেন্ট করতো, ঠিক আছে, আমি আর রিচার্ডও প্রেজেন্ট করতাম আমাদের গুলা। তো চিন্তা কর যে কত ওয়েতে আমরা আসলে লিঙ্ক প্রিপেয়ার করতাম, এক একজনের এক এক টপিক, ভালো কথা। তো তারপরে হচ্ছে তোর ওখান থেকে আমি আর রিচার্ড খুব সাকসেসফুলি বের হয়ে আসি। রাইট, বের হওয়ার পরে তখন তিনটা রেডিও স্টেশন রানিং, একটা আসবো করতেছে। ওই সময় আমার মনে হয় 4টা রানিং, ঢাকা এফএম আসবে করছিল। আমি ঢাকা এফএম এর কথা বলছি যে ওটা আসবে। ফুর্তি ছিল, টুডে ছিল, সরি 4টা রানিং, এক্স্যাক্টলি রাইট। ফুর্তি, টুডে, তোর হচ্ছে আমার এবং এবিসি, এক্স্যাক্টলি। ঢাকা এফএম তখন যে নাভানা টাওয়ারে অফিস নিচে সেটআপ চলতেছে, এক্স্যাক্টলি। হ্যাঁ, সো এখানের এক্সপেরিয়েন্স হচ্ছে, ধর আমাদেরকে হচ্ছে ওখান থেকে বলে দিল যে তোমরা এখন সব রেডিও স্টেশনগুলোতে সিভি ড্রপ করো, ওরা যখন রিক্রুট করবে তখন হচ্ছে ওরা ডাকবে তোমাদেরকে। আচ্ছা, তা আমরা সব সিভি টিভি দিয়ে বলে দিচ্ছি, মানে আসলে ভুলে যাওয়ার মতোই, মানে কেউ ডাকে না, ঠিক আছে। এবং আমার এখনো মনে আছে ঢাকা এফএম এর যেদিন আমরা সিভি দিতে যাই, আমরা 4টা, মানে ওখানেই হচ্ছে আমি আর রিচার্ড সাথে আরো 2 জন, আমরা 4 জন একটা সার্কেল হয়েছে। ওকে, এই 4 জন মিলেই হচ্ছে লিটারেলি, তুই বিশ্বাস করবি না, আমরা বিভিন্ন রেডিও স্টেশনে ঘুরে ঘুরে সিভি ড্রপ করি। না, আমি বিশ্বাস করবো, কারণ সেম জার্নি তুইও গেছিস। আমি রেডিও টুডেতে, আমি শুধু রেডিও ফুর্তি ছাড়া আর সব জায়গায় জমা দিছি। ওকে, রেডিও টুডেতে আমি 4 নাম্বার বার যখন জমা দিছি, তখন 4 নাম্বার বার দেওয়ার সময় আমি তখন ওই যে আমাদের ফ্রন্ট ডেস্কে যে আপুটা ছিলেন, কি জানি নাম, ভদ্রমহিলা, শিখা আপা। তো শিখা আপাকে দিয়ে গেলাম, বেশ সুন্দরী, আমিও তখন একটু নাদর সুন্দর ছিলাম। আমি গিয়ে বললাম যে আপা এই শেষ, উনি তাকে হাসতেছে, এই শেষ, এরপরে আর কোনো সিভিটি দিব না, আচ্ছা বলে চলে গেছি, ভুলেও গেছি। তারপরে ঢাকা এসেছে, তো পরে যেটা হয়েছে ঢাকা এফএম এ আমরা সিভি দিতে গেছি, বিশ্বাস করে আমরা ধরুন ডোর নক করলাম, মানে থাকে না যে তুই অপরিচিত একটা মানুষের বাড়িতে গেছিস, ডোর নক করছিস যে উমুক কি আছে, হ্যাঁ, তো জাস্ট এতটুকু দরজা ফাঁকা করা হয়েছে, ওটার ফাঁকা দিয়ে আমরা হচ্ছে সিভি দিয়েছি, এবং তারা ওটা নিয়ে রেখে দিল। হ্যাঁ, আমরা জাস্ট একজন কি হইলো, এরকম কেন, কি হইলো, দেওয়ার কাজ দিছি, রাইট। আচ্ছা, দিয়ে আমরা লিটারেলি সবাই ভুলে গেছি, কারণ এত লম্বা একটা সময় ভার্সিটির ভর্তি ক্লাস চলতেছে, হ্যান। তো সাডেনলি আমার এখনো মনে আছে যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হবে, তো মাঝখানে পিএল, হ্যাঁ, এই 15 দিনের মধ্যে আমি হচ্ছে আমাদের হলে গেছি হচ্ছে যে সব গ্রুপ স্টাডি করবো, তো হলের গেট দিয়ে ঢুকবো এমন সময় একটা ফোন, আমাদের এই শিখা আপা, ঠিক আছে, ফোন দেবো, আমি রেডিও টুডে থেকে বলছি, আপনার সিভিটা সিলেক্ট করা হয়েছে আগামীকালকে, মানে সে তো তাকে তো জানো স্যার, এক নাগারে মানে মুখস্থ ডায়লগটা পুরোটা বলে দেবো একবারে। তো হচ্ছে আগামী এত তারিখ আপনি আমাদের বসুন্ধরা সিটির টকি ওয়ার্ল্ডের অপোজিটে একটা বুথ আছে, সেই বুথে চলে যাবেন, ওখানে আপনার ভয়েস টেস্ট হবে, হ্যাঁ, মিস করবেন না, রেখে দিল। হ্যাঁ, উনি আসলে তাই, আমি না লাইক হ্যালো আরেকবার, হ্যাঁ, মানে কোথায় থাকে না যে একটা কনফার্ম করবো, আচ্ছা নাই, আমি ওই গেটে দাঁড়াই, আম্মাকে ফোন দিলাম যে আম্মা আমার ফোন আসছে, এই অবস্থা, তো কি করবো, বলছে তুমি বাসায় আসো, শেষ করে তারপরে কথা বলছে। তো আম্মাকে আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে আম্মা কি করবো, তো আম্মা বলতে হচ্ছে যে যাও ভয়েস টেস্ট দিতে, তো সমস্যা নাই। এই প্রথম মানে কি ঘোড়ার ডিম যে জিজ্ঞেস করবে জানি না, হ্যাঁ,
তো ভালো কথা, গেলাম, যাওয়ার পরে দেখলাম তুই আর সাব্বির ইতর লেভেলের মানে বেয়াদব ছিলি। হ্যাঁ বেয়াদব এই জন্য বলছি, মানে তোদের দুইজনের কথাবার্তায় যে কেউ বিরক্ত হয়ে যাবে মেরে বসে নাই, তোর কপাল আছে। আমার এখনো মনে আছে, মনে হয় আমি লাস্ট অর সেকেন্ড লাস্ট ছিলাম, তো আমি ভিতরে ঢুকছি, তোদের দুইজনের কথাবার্তায় একটা মানুষের কনফিডেন্স আগেই যাবে গা। হ্যাঁ তোরা দুজন হ্যাঁ দিদি আসেন, আচ্ছা দেন, আমি চিন্তা করছি এদেরকে কে পাঠাইছে, কেন এরা এখানে। আচ্ছা প্রথমে বাংলাটা দিলাম, বাংলা নিয়ে তো আমি মানে ওভার কনফিডেন্ট যে আমার বাংলা বলা নিয়ে কেউ টেনশন দিতে পারো না আমাকে। ইংলিশটা যখন দিলি তখন আমি চিন্তা করলাম এটা তো প্রিপারেশন নিই নাই, আচ্ছা তবু আমি ইংলিশটা বললাম। আচ্ছা একটাই মনে কর আমার ছিল যে না ভাই প্রোনাউন্সিয়েশনে বেঁচে যাবো। দিয়ে আসলাম, দিয়ে আসার পরে আমি তো কনফিডেন্ট, ভাই এই এত মানুষ দিচ্ছে ডেফিনেটলি হওয়ার কথা না, আশা ছেড়ে দিয়ে আমি আবার ওই পিএল। ঠিক আছে, আমি এইখানে তোকে একটু থামাই, আমাদের সাইডের গল্পটা বলি। সেটা হলো রেডিও টুডে ততদিনে আমাদের সাথে 3 মাস হয়ে গেছে, এবং রেডিও টুডে ডিসাইড করেছে যে এই 2 উজবুক যারা আসলে যাদেরকে চাকরি দিব কিনা আমরা ঠিক জানি না, কিন্তু এদেরকে খাটাতে ভালোই লাগছে, যা বলছি তাই করছে সকাল সন্ধ্যা। আমাদের তখন গুরু হচ্ছে অরণ্য ভাই। অরণ্য ভাই চিটং স্টেশনে শো করে, আমরা ওখানে গিয়ে ওনার সাথে, না ইনফ্যাক্ট উনি কক্সবাজার স্টেশনে ছিলেন তখন, তো ওনার কাছে গিয়ে দুঃখ বলতাম, উনি আমাদেরকে হাত টাত বলে ঠিক আছে অসুবিধা নাই হবে আর কি। তো এরকম একটা সময় আমাদের এই রেডিও টুডের বুথে আমাদেরকে পাঠানো হলো, বলেছে এইটাই তোমাদের এখন কাজ, কোনো বেতন টেতন কিছু নাই কিন্তু। তা আমরা ওখানে যাইতাম, সকালে যাইতাম, ধর মার্কেট বন্ধ হইতো রাত 8টায়, ওই পর্যন্ত আমরা থাকতাম, এবং আমরা জানি না আমাদের চাকরি আছে কিনা, কিন্তু আমাদেরকে বলা হয়েছে নতুন ইন্টারভিউ নেই, নিজেদের ঠিক না কিন্তু ইন্টারভিউ। ওকে তাহলে তুই বল কার মেজর আসলে ঠিক থাকবে। আল্লাহ, এরপরে এইটা রেডিও টুডে কি চিন্তা কইরা যে আমি এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেই নাই, কিন্তু এদেরকে দায়িত্ব দিচ্ছি, তুই নতুন এদেরকে খুঁজে বের কর। কি জোক! আমার জানার ইচ্ছে এই আইডিয়াটা অ্যাকচুয়ালি কার ছিল আমি জানি না। আই ব্লেম নীরব ভাই, আই ব্লেম মনিরুজ্জামান স্যার এন্ড রফিকুল হক স্যার। আমার আরেকজনের নাম মনে পড়ে যে এইরকম বুদ্ধি ওই মানুষটার মাথা থেকে আসতে পারে। এক্স্যাক্টলি, আর মানে যত রকমের উদ্ভট আইডিয়া, হ্যাঁ মানে এখনো মানে উইথ ডিউ রেসপেক্ট টু রমিম ভাই, মানে আমার মধ্যে না একটা কনফিডেন্স আছে ওনাকে নিয়ে যে এই আইডিয়াগুলো ওনার মাথা থেকে আসতে পারে। মানে তুই তো হলো বললি হচ্ছে উইথ ডিউ রেসপেক্ট টু রমিম ভাই, আমি বলবো উইথ ডিউ হেট্রেড টু রমিম ভাই। এই লোকটা মানে অস্বাভাবিক লোক, এবং ওনাকে আমি ওই রেডিও টুডের টাইমে যেই পরিমাণ হেট করতাম, অফকোর্স এখন ওই হেট্রেড নাই, এখন যথেষ্ট আসলে, এখন তো অনেক ভালো একটা সম্পর্ক, মাঝে মাঝে কথা হয় ওনার সাথে, মানে এখনো না আমার ওই দিনের কথা মনে পড়ে, এবং মনে হয় যে লোকটা ওই সময় আমরা অনেক ইয়াং ছিলাম, মাত্র মনে কর মানে এক্স্যাক্টলি হয় কি, ধর তুইও তো এইচএসসি পাস করেই মাত্র আর্জিং গেছে, সেম গোজ ফর মি। তো ওই আমরা তো দুনিয়াদারি কোনো কিছু বুঝি না। এক্স্যাক্টলি, মানে এখনকার যেটা নিয়ে আমরা আসলে এখন আমাদের এই যে শো বা যা নিয়ে এখন কথা বলছি, এটার আগে আমরা যেগুলো নিয়ে বসে আড্ডা দিচ্ছিলাম, যে জেনজি আলফা, ওদের লাইফস্টাইল আর আমাদের লাইফস্টাইল ছিল। তো মনে কর হচ্ছে যে পুরোপুরি নতুন একটা দুনিয়া, অদ্ভুত মানুষজন কিউবিকলে বসে আছে, যে যার কাজ করতেছে, নিজেরা হাসাহাসি করতেছে, আমরা কোনার মধ্যে বসে আছি, মানে অদ্ভুত একটা চিড়িয়াখানার জিনিস মনে হতো নিজেদেরকে। তোর কি এটা মনে আছে যে ওইখান থেকে ভয়েস ওভার দেওয়ার পরে তোদেরকে যখন ডাকা হইলো, দেখলি যে আমরা এই 2 উজবুক, আমি সাব্বির, দুজন মিলে আবার তোদের সাথে ট্রেনিংও করতেছি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের ইন্টারভিউ নিল, এরাও ট্রেনিং করতেছে, ও তার মানে এগুলো পারমানেন্ট না, মানে আমার মাথায় এটা কাজ করছে। হ্যাঁ দ্যাট ওয়াজ ভেরি ট্রু। এবং এরপরে কি হলো, ধর আমি বাসায় গিয়ে আম্মাকে বললাম ভয়েস টয়েস দিয়ে আসছি আনতে, তার ঠিক 2 দিন পরে শিখাপার আবার ফোন, এবং এই সেম ওয়েতে, আপনার ভয়েসটা সিলেক্ট করা হয়েছে, কালকে থেকে আপনার ট্রেনিং, 2টার সময় চলে আসেন। ফোন রেখে দিল, কই আসবো, ওয়ান্ডারফুল, কোথায় আসবো, ওই টগি ওয়ার্ল্ডের মানে রেডিও টুডের অফিস তো চিনি, হ্যাঁ ওখানে আসবো নাকি আবার এই 2 উজবুকের সাথে ওখানে বসবো, কিচ্ছু জানি না, কিন্তু আচ্ছা ঠিক আছে, তার অফিসেই হবে ট্রেনিং যেহেতু, আচ্ছা ঠিক আছে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে আচ্ছা ঠিক আছে আরো অনেকেই আছে, সামহাউ রিচার্ডও আছে, ঠিক আছে, তো একটা কমফোর্ট জোন আছে যে না আচ্ছা ঠিক আছে 2 বলদ পাইছি আর কি, হ্যাঁ একসাথে জায়গা, আচ্ছা ঠিক আছে। আমাদের ট্রেনিং শুরু হলো, এবং অনেস্টলি স্পিকিং এই জায়গাটুকু একটু শর্ট করে আনি, ধর এখনো আমার মনে আছে 2টা মাস 13 তলায়, 19 তলার চেহারাও দেখি নাই তখনও, অনে আর ও তো মনে কর চিন্তাও করি নাই,
13 তলায় একটাই কনফারেন্স রুম, সেই কনফারেন্স রুমে বসে দুপুর 2টা থেকে অলমোস্ট রাত 8টা পর্যন্ত টানা এই সময়টা, ধর সকালে আর যে যখন পিপি ছিল, ফারহানা ছিল, সকালের শোটো করে হচ্ছে বা দুপুরের শোটা শেষ করে ওরা এসে আমাদের একটা সেশন নিয়ে যেত। রাইট, আফরিন আপা ছিলেন, শায়ের ভাইও আসতো মাঝে মাঝে, স্বপ্নিল ভাইয়ের কথা নাই বা মানে মিস করতেছি আর কি, যে স্বপ্নিল ভাইও ছিল। এই মানুষগুলোর সাথে 2টা মাস কি করতেছি জানি না, শুধু এতটুকু জানি যে অন এয়ারে কি বলা যাবে কি বলা যাবে না এই জিনিসগুলোর উপরে ট্রেনিং করতেছি। এবং কেন প্রত্যেকটার সাথে আসলে কানেকশনটা অনেক বেশি ভালো হয়েছে সেটা বলে, যে ধর এই মানুষটার ট্রেনিং করানোটাও ডিফারেন্ট ছিল। লিটারেলি একদিন ক্লাসে বসে আছি, হুট করে আমি দেখলাম যে যত পুরানো নিউজ পেপার আছে এনে মুখের উপর দাপ করে ফালাই বললো হচ্ছে যে আপনারা সবাই একটা একটা করে পত্রিকা নিয়ে নেন, কোনোটারই ফ্রন্ট পেজ নেই, মিডল পেজ। রাইট। এবং সেখান থেকে বলছে যে এখান থেকে আপনারা আপনাদের মতো করে একটা নিউজ বেছে নেন এবং ওটার উপরে লিঙ্ক প্রিপেয়ার করেন। মাথায় রাখতে হবে এটা আর যে লিঙ্ক হইতে হবে, এবং ইটস নট লাইক যে আপনি নিউজ প্রেজেন্ট করতেছেন। সো ওই রকম গতানুগতিক না, ওইখান থেকে আপনি কোন বিষয়টাকে নিয়ে আসলে কথা বলবেন সেইটা বের করেন। এটুকু কিন্তু ঠিক ছিল। পরের মানে কন্ডিশন হচ্ছে আপনি ততক্ষণ কথা বলবেন যতক্ষণ না পর্যন্ত আমার কাছে মনে হবে যে এটা অ্যাকচুয়ালি একটা লিঙ্ক। নাও আই রিমেম্বার। রাইট। এবং এটা করতে গিয়ে কার সাথে যিনি লেগে গেল, ওই যে চিকন করে একটা আপু ছিলেন না, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন, ফাবিহা। না ফাবিহা না, আরেকটা আপু ছিলেন, ওনার সাথে একটু ঝগড়া টগড়া হয়ে যেত, মানে আচ্ছা না এখানেই শেষ, দেখি আপনি বলেন তো। যাই হোক একটা নাম ছিল আমার এখনো মনে আছে। আচ্ছা, তো ওই সময়টায় আমার এখনো মনে আছে আমি সুস্মিতা। আচ্ছা, আমার এখনো মনে আছে আমি কি টপিক নিয়েছিলাম, সেটা হচ্ছে যে 12 বছর পরে না 8 বছর পরে একটা কুকুর তার মনিবের কাছে ফিরে এসছে, এই টপিকটা নিয়ে আমি কথা বলছি। ঠিক আছে, তো সামহাও এই জিনিসগুলো আসে। তো ধর হচ্ছে ওই সময় আমি কথা বলতে বলতে আমি বলছিলাম যে হচ্ছে যে 12 বছর বা 8 বছর পরে যে ফিরে এসেছে, মানে কুকুরের ঘ্রাণ শক্তি অনেক প্রখর, এটা আমরা জানি। তাহলে চিন্তা করে দেখেন যে 12 বছর বা 8 বছর ধরে ওই মনিব কি গোসল করে নাই, যে আসলে তার গায়ের গন্ধে সে কোথায় হারায় গেছে সেখান থেকে আবার ফিরে আসে। এন্ড বিলিভ মি, তুই এখন যেভাবে হাসছিস, পিপি লিটারালি মানে প্রত্যেকটা লিটারালি এভাবে হাহা হো হো করে হেসে উঠছে এবং বলছে যে এইটা হচ্ছে লিঙ্ক। সো ওইটা আমার কাছে মনে হচ্ছে যে থাকে না ট্রেনিং সেশনে অ্যাপ্রিসিয়েশন দেখে মনে হয় যে না আসলে ঠিক আছে, আমি মনে হয় কিছু একটা শিখতেছি। এক্স্যাক্টলি। পিপির সাথে আমার এই যে মনে কর ভালো সম্পর্কটা, এটা কিন্তু এভাবে শুরু হয়নি। আমার রেডিওর ধর থাকে না যে আমি প্রথম দিন থেকেই শুনতেছি প্রত্যয় নামে একজন আমাদের ট্রেনিং করাবে, এই মানুষটা ট্রেনিং করা মানে হচ্ছে নিজেকে দোজখে ফেলে দেওয়া। রাইট। অত্যন্ত খারাপ ব্যবহার, মানে তার মনে কর কথাবার্তা, গালিগালাজ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং। আচ্ছা, তো প্রথম ইন্টারাকশন উইথ পিপি এরকম ছিল। 13 তলার রিসেপশনটা তো তোর মনে আছে, ওই পাশে একটা সোফা, এই পাশে একটা সোফা, এই পাশে হচ্ছে রেডিওর একটা ডামি বানানো ছিল। তো তোর হচ্ছে পিপি ওই পাশে সোফায় বসা, আমি এই পাশে সোফায় বসা, বলছে নিজের ব্যাপারে বলেন। ভিতরে যাই নাই তখন আমরা। তা আমি হচ্ছে বললাম যে আমি সাকিব হোসেন অর্ক, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি এই আসামলা ইউনিভার্সিটি। আবার বললাম। এরপরে সে ওখানে বসে রুল জারি করলো যে নেক্সট 4 মাস তুই মোচ রাখতে পারবি না। তুই প্রথম ইন্টারাকশন, হ্যাঁ, তুই মোচ রাখতে পারবি না। তখন আমার ফ্রেঞ্চ কার্ড থাকতো, আমি না লাইক মাকান্দা ঘুরবো, মানে আমার ভেতরে চলছে। এবং কেন আপনি বলার কে ব্যাপারটা এরকম না, মানে আমি এখানে আসছি আর্জিং করবো বলে, তা মোচ রাখতে পারবো না কেন, আমাকে কি দেখা যাবে? এক্স্যাক্টলি। তো পরে সে আমাকে বলছে কজ তোর মোচের কারণে তোর উপরের ঠোঁট যে নড়া এটা দেখা যায় না, সো মনে হয় তুই উপরের ঠোঁটকে ফিক্স করে তুই শুধু নিচের ঠোঁট দিয়ে কথা বলিস, সো আমি ক্লিয়ার শুনতে পাই না। এটা রিজন ছিল। এবং তোর মনে আছে কিনা আমি যখন জয়েন করছি তখন আমার এটুকু ছিল না। রাইট, দিস ওয়াজ দ্য রিজন। ইন্টারেস্টিং। সো ওই যে বললাম যে মানে অবজারভেশন, হ্যাঁ, অনেক এবং অবজারভেশন। এবং তুই একটা জিনিস চিন্তা কর যে কোনোটা ভুল না, কোনোটাই কিন্তু ভুল না, প্রত্যেকটাই ডেভেলপ করার জন্য। ধর এই যে আমার স্টোরি বলার পেছনে বা আমি আমার ব্যাক স্টোরি কিভাবে শুরু হলো হ্যান ত্যান, এই জিনিসগুলোর বলার পেছনে এই যে ট্রেনিং অ্যান্ড অল দ্যাট, এগুলো যে বলছি, এগুলোর পেছনেও আরো অনেক কথা আছে যেটা হয়তো কথায় আসবে আর কি। তো এই হচ্ছে আমার জার্নি শুরু। কি হলো, লিটারেলি ধর তোকে তো তোদের তো স্টোরি আছে একটা যে আচ্ছা ঠিক আছে তোর যা পারছে করাচ্ছে। আচ্ছা, আমাদের এই পুরো 2 মাসের ট্রেনিং এর পরে শুরু হলো হচ্ছে টেস্ট। আচ্ছা, সব টেস্ট হয়ে গেল, এভরিথিং ইজ ফাইন। 2টা বান্দা টিকলো, এই রিচার্ড আর আমি। তো টুডের
তো একটা নিয়ম ছিল যে তুই জয়েন করছিস, তোর নামটা পছন্দ হয় না, নাম চেঞ্জ। এক্স্যাক্টলি। তো সজল কুমার মিত্র হয়ে গেল রিচার্ড, এসকে রিচার্ড, মিনস সজল কুমার রিচার্ড। সো ওর এই যে রিচার্ড নামটার এখান থেকে সৃষ্টি, আল্লাহ বাঁচাই দিছে যে আমি সাকিব নামটাকে সবার সামনে নিয়ে আসতাম না, আমাকে অর্ক নামেই কলেজ স্কুল এবং সবাই হচ্ছে ওভাবেই চেনে। তো অর্ক নামটাই বলাতে তখন লিটারেলি রেডিও ইন্ডাস্ট্রিতে আনকমন ছিল, আমার নামটা বেঁচে গেল। ঠিক আছে, অ্যাঞ্জেলিনও ওই সময়ই তো জয়েন করলো। ঠিক আছে, নীলা বিকাম অ্যাঞ্জেলিন। ঠিক আছে, আমরা 4 জন হলাম। তুই আজকে অনেক গোমর ফাঁস করে দিচ্ছিস। আবার দিস ওয়াজ ট্রু। অ্যাঞ্জেলিন ইজ স্টিল অ্যাঞ্জেলিন, মানে আমার মনে হয় ও অনেক লম্বা সময় আইডেন্টিটি ক্রাইসিসেও ভুগছে। হ্যাঁ, কোনটা রাখবে? ধরো কিছু আপনার নাম নীলা হওয়ারই কথা। এবং তুই চিন্তা কর যদি ওই নামে ফেসবুক অ্যাকাউন্ট, তো ওই সময় ব্যাক ইন 2010 যদি ও ফেসবুক অ্যাকাউন্ট খুলতো তাহলে কি লিখতো? এখন যেটা খুব সচরাচর দেখা যায় না, ধর হচ্ছে অ্যাঞ্জেল উমুক, অ্যাঞ্জেল তুমুক, তোর ওটা হচ্ছে অ্যাঞ্জেল নীলা। একটা মজার কাহিনী বলি। মনে আছে যে একবার রেডিও টুডেতে সবগুলা শো নিয়ে নাড়াচাড়া করা হলো। ও মাই গডনেস, রাইট? হ্যাঁ, রাতভর গান থাকবে না, সকালে এটা থাকবে না, ওটা থাকবে না, সব শো চেঞ্জ হচ্ছে, আর যে চেঞ্জ। হ্যাঁ, রাইট। দুপুরবেলা একটা নতুন শো নিয়ে আসা হলো ওএমজি। ওএমজিতে 2টা মেয়ে বসবে এবং ওরা আসলে মানে গুলশানের ভাবির মতো করে করবে। হ্যাঁ, শো করবে, রাইট? হ্যাঁ। সো এরকম, এবং আমরা তখন সবাই রাতে শো করি, আমরা এই 4 জনই রাতে শো করি। তো আমরা তো মজায় আছে, কারণ রাতের শো অলরেডি পপুলার, রাতের শো খুব একটা নাড়াচাড়া হইতেছে না, কিন্তু দুপুরবেলা সকালবেলা এগুলা হচ্ছে। তো ওএমজি, তো আমি ওই সময় কিছু ব্যবসা করতাম, তোর এজেন্সি কিছু এটার সাথে। তো এরকম একটা অফিসে গেলাম, প্রবলি কোনো একটা সরকারি অফিসে কোনো একটা কাজের জন্য আমি গেলাম। হ্যাঁ, তো যাওয়ার পরে আমি ওখানে অফকোর্স আই ওয়াজ ভেরি প্রাউড যে নিজের রেডিওর পরিচয় দিব। তো একটা কর্মকর্তার সাথে বসছি, উনি বলছি আপনি কি করেন? বললাম আমি রেডিও টুডেতে কাজ করি, আমি আরজে অমুক। তো বলছি যে আপনার তো কথাবার্তা ঠিক নাই, একদম লোকাল ডায়ালেক্টে আপনাদের কথাবার্তা ঠিক নাই। আমি তো ততদিনে তো আমি প্রিপেয়ার্ড, রাইট? মানুষজন বলবে যে ভাষা বিকৃতি হচ্ছে, কিভাবে কাউন্টার করব না অল দ্যাট। হ্যাঁ, বললাম ভাইয়া, কেউ তো হয়তো করছে। আমি তখন মনে কর প্রচন্ড অ্যালার্ট, এমনিতে তো ব্যবসার জন্য গেছি যে অ্যালার্ট ছিলাম, ওই সময় আমি আরো অ্যালার্ট। বাংলায় তো আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ ভাইয়া, অবশ্যই সমস্যা থাকবে বা আছে, এই বিষয়গুলো সবার মধ্যে আবার নেই। আচ্ছা, এইটা বলার পর থামেন, আপনার কোন রেডিও? তখন তো মোবাইলে রেডিও শোনা যায়। তো হ্যাঁ, আপনার কোন রেডিও? 89.6। আচ্ছা ঠিক আছে, লিঙ্ক দিচ্ছে কে? অ্যাঞ্জেলিন। ও বয়, সাথে কি রাইসে ছিল কিনা আমি জানি না, মনে কর নর্মাল ডেতে ওরা যতটুক ঢং না করতো ওই দিন মনে হয় আর একটু বেশি করতেছে। আচ্ছা, তারপর আমার অন দ্য ফেস, দেখেন এগুলা কোনো কথা? ও বয়, এখন মনে কর সাধারণ মানুষকে যে তুই আসলে কোন কনসেপ্ট থেকে এটা করা, এটা তো আর বোঝাতে পারবি না। দোষ আসা শুরু করলো যে ধর হচ্ছে আরজে কি বলতেছে। হ্যাঁ, এই আরজে কি বলছে বা কি হচ্ছে, এবং তোর মনে আছে আমার আর অন্য ভাইয়ের একটা ব্যাপক স্টোরি আছে, আমরা কি বলেছি বা কি করেছি এটা নিয়ে। আচ্ছা, তো ধর ওইটাতে যাওয়ার আগে ধর আমি আর অন্য ভাই কিভাবে একসাথে হলাম, বা তার আগে যে আমরা রবিন ভাইকে নিয়ে কথা বলতেছিলাম, এই মানুষটাকে নিয়েও ধর কিছু জিনিস বলা আছে। আমি তখন ট্রেনিং করছি হচ্ছে আরিফ ভাইয়ের সাথে, চিটাগাং স্টেশন রক অ্যান্ড রোল। ভেরি স্মার্ট গাই, ও মাই গুডনেস, মানে চমৎকার একটা মানুষ। তো আরিফ ভাইয়ের সাথে আমি এই ধর দুপুর 11:30 থেকে 2টা, মানে নিউজটার আগ পর্যন্ত 1:45, এই সময়টুকু হচ্ছে রক অ্যান্ড রোলে চিটাগাং স্টেশনে ওই শোটা হচ্ছে। আমি শুধুমাত্র বসি ওনার পাশে, উনি কি বলে, কিভাবে বলে, ওই জিনিসগুলো দেখছি। মানে ওনার পার্সোনালিটিটা স্মার্ট ছিল, তাই না? বসতো। এবং আমি তোকে একটা জিনিস বলি, ধর একদম অন এয়ারে পাশ থেকে দেখাতো, মাইক্রোফোনটা অন হওয়ার সাথে সাথে এই মানুষটা শীত দ্বারা সোজা করে বসে ওর ডেলিভারি, মানে এটা যে একটা রক শো এবং সে যেভাবে ডেলিভারি করছে, এই টোটাল জিনিসটা অনেক বেশি মনে কর মানে মুগ্ধ করে দেওয়া। অ্যাবসলিউটলি। উনি অনেক বেশি পপুলার হয় নাই, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে আরিফ ভাই উনি আসলে রেডিওর থেকে যদি টেলিভিশনে কাজ করতেন, মানুষজন আরো অনেক বেশি বুঝতে, মানে একটা স্মার্ট ছেলে কথা বলছে, হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। তো এই মানুষটার পাশে আমি বসি, শো করি, হ্যান ত্যান, সে আমাকে সবকিছু শিখাই দিচ্ছে। রিমেম্বার ফারহানার সাথে কনসাল ট্রেনিং? ফারহানা
শি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড টু মি, ওকে? আমাদের অনেক সিনিয়র, অফ কোর্স শি ইজ, বাট শি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড টু মি। আমার এখনো মনে আছে আমি 4 ঘন্টা ওর পুরাটা শোয়ের টাইমে আমি ওর পাশে বসছি, কিছু শেখায় নাই, একটা কথা বলে নাই আমার সাথে, কোনো ইন্টারাকশন নাই, রাইট? জাস্ট লাস্ট লিঙ্কের আগে সে আমাকে 2টো ওয়ার্ড বলছে, আমি এখন লিঙ্কে যাব, ফেডার অন করে, মানে ফেডার অন করবা, লিঙ্ক শেষ অফ করবা। দ্যাট ওয়াজ মাই টাস্ক এই পুরো 4 ঘন্টায় ট্রেনিং এ। ওকে, ওটা কি করতে পেরেছিলি না? এবং প্রপার ওয়েতে করছি, প্রপার ওয়েতে, ওটা নিয়ে কোনো টেনশন হয় নাই। কিন্তু আমি চিন্তা করছি যে না করলে যে কি হতো, না আমি নাই, ধর আমি এই যে হেলদি, আমি তখন তো হেলদি ছিলাম, তখন আমি এরকম ছিলাম, ধর আমি 2 ভাগ হয়ে রুম থেকে বের হইলাম, রহিম ভাই কথা বলবে কার সাথে, অর্ক এরকম হয়ে যেত বিষয়। আসলেই মানে ফারহানা, মানে ওনাকে ম্যানেজ করাটা একটু মানে ডিফিকাল্ট, কেন জানি। আমি একটু বলি, ফারহানা আমাদের বাঞ্চের মধ্যে আমাকে সবচেয়ে বেশি পছন্দ করতো। ওকে, তুই কি স্বীকার করলি? না না, মানে আমি জাস্ট মনে মনে বললাম আচ্ছা ঠিক আছে, শো এর জন্য বলতেছিস, তোর শো একটা ফাইন চালাই দিলাম। না না না, আসলে উনি আমাকে পছন্দ করতো, আই এম শিওর ওনাকে আমি তোকে পছন্দ, এখানে আমি একটু ক্রাইটেরিয়া করে দিই, তোকে পছন্দ করতো বিকজ অফ ভদ্র হিসেবে, যেটা সবাই মনে করতো অ্যাকচুয়ালি। উনি কেন জানি আমাকে পছন্দ করতো, বাকিদেরকে স্পেশালি সাব্বিরকে উনি যে পরিমাণ হার্ড টাইম দিচ্ছে, ওকে যে পরিমাণ হার্ড টাইম দিচ্ছে, তোরা এসে বলতে এই ফারহানা কই আমার সাথে তেমন করো, তোরা আবার আমার তাকে দেখছি কি করস কি। এবং এখানেও আরিফ ভাইয়ের অনেক বড় হাত আছে, যে আমি এবং আরিফ ভাই আমাদের দুইজন, ধর আমাদের শোটা শেষ হতো আর ফারহানা শুরু হতো, তো ওই সময় আমাদের যতটুকু ইন্টারাকশন হতো, হ্যাঁ, তো ওই সময় আমি আর আরিফ ভাই সামহাও উনার একটা জায়গায় আমরা পাইছি যে আমরা যা ইচ্ছা তাই বলতে পারবো, এবং সে আমাদেরকে মারার জন্য পুরো স্টেশন দৌড়াবে, মারতে পারবে না কিন্তু দৌড়াবে। তো এইখান থেকে মনে কর এরকম ছিল আমাদের মধ্যে, মানে আমাদের ওই এক্সেসটা আছে যে আমরা যা ইচ্ছা মুখে যা আসবে বলে দেবো, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তো একদিন সকালবেলা আরিফ ভাইও তখন ইউনিভার্সিটিতে পড়ে, এই বান্দাও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেছিল তখন, তো তার কুইজ পড়ছে এবং সে শোতে আসতে পারতেছে না। আমার তখন মোটামুটি 5 দিন হয়ে গেছে তার সাথে। ওকে, সকালবেলা অফিসে ঢুকা তো তুই জানো, হ্যাঁ ঢুকলাম, আজকে একই তো রুটিন, তো টেনশন নাই, তো আমিও ঢুকতেছি, হ্যাঁ রিমলি আপু কি অবস্থা, রহিম ভাই আসসালামু আলাইকুম, হ্যাঁ নিউজে একটু হাই হ্যালো, হ্যাঁ নিউজে একটু হ্যাঁ কি অবস্থা। এবার জাস্ট আমি জাস্ট এই যে মনে কর হুট করে আমি থেমে যাওয়াতে যেরকম সাইলেন্ট হয়ে গেল না, আমার লাইফটা ওরকম সাইলেন্ট হয়ে গেছিল ওই টাইমে। রহিম ভাই আমাকে শো দিছে, মানে ওই শোটা ওই দিন আমাকে অ্যাসাইন করছে, এটা সে আমাকে বলে না, আমাকে রিমলি আপু কিতে বলেছে, অপারেটর তোর ফাইল, হ্যাঁ তো ফাইল প্রতিদিনই নিয়ে যাই রুমে, কি যায় ভেতরে গিয়ে আরিফ ভাইকে দিতে পারবো, আরিফ আজকে আসতে পারবে না, শোটা তুই করতেছিস। হ্যাঁ, দ্যাট মোমেন্ট, তখন ট্রাফিক অ্যালার্ট চলে, দ্যাট মোমেন্ট, ঠিক আছে, ট্রাফিক অ্যালার্ট চলে ভাই, তখন আজান আছে, ওয়ান অফ দ্য বিজিয়েস্ট শোজ, এবং চিটাগাং স্টেশন ইউ নো সেনসিটিভ, রাইট, আজান আছে তখন, অ্যাড বাদই দিলাম বাবা, কি বলবো, স্টাডি তো করতে হবে, হ্যাঁ অনেক কিছুই আমি জানি কিভাবে কি করে, বাট উইচ ইজ দ্য ফার্স্ট টাইম, মানে ফার্স্ট টাইম থাকে না যে আমি আসলে কি বলবো। আমি আমার এখনো মনে আছে যে আমি পুরাটা শো করছি, আমি তখন হচ্ছে চিটাগাং স্টেশনে হচ্ছে পূর্বী দিদি ছিল, তাকে কানেক্ট করছি, প্রত্যেকটা আপডেট নিছি, এবং ইউ ওন্ট বিলিভ বাইরে 2টা স্টেশন অন করা, একটা হচ্ছে ধর ঢাকা আর একটা হচ্ছে চিটাগাং, 2জন প্রডিউসার বসে 24 আওয়ার্স, মানে ওখানে কান দিয়ে বসে আছে, 1 সেকেন্ডের জন্য তারাও উঠে নাই, ও একটা মেস আপ করবে সাথে সাথে ভিতরে গিয়ে এটাকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে, যে কোনো কিছু হইতে পারে। আমি পুরাটা শো, এবং তুই বিশ্বাস করবি না, আমি ওই 2.5 ঘন্টা 1 সেকেন্ডের জন্য আমি বাইরেও বেরোই নাই। আমি বিশ্বাস করবো, কারণ এই সেম এক্সপেরিয়েন্সটাই আমরাও তো, মানে আমাকেও যাইতে হয়েছে, এবং আই স্টিল রিমেম্বার আমার তো প্রথম শোটা হয়েছে হুতুম বেচায়, অর্ণ ভাই আর হচ্ছে আপা ছিলেন, তো যেদিন আমাকে বলা হলো যে এরা দুজন একদিনও আসবে না, মানে দিস ইজ ইউ আর অন ইউর ওন, আমার মনে হয়েছে আমি কনসোল চালাইতে পারি না, আমার মনে হয়েছে আমি কথা বলতে পারি না, আমার মনে হয়েছে আমার পা কেন কাঁপছে, এবং তুই একটা জিনিস ধর, এটা অনেকেই মনে করে, হ্যাঁ এখনো বলি আমি এই কথাটা, যে মাইক্রোফোন সামনে নিয়ে বসে কথা বলাটার মধ্যে কোনো রকেট সায়েন্স নাই, রাইট, কিন্তু আমি তখন বলি যে আসলে মাইক্রোফোন সামনে রেখে আমি কি বলছি সেটাকে চিন্তা করার পাশাপাশি, মানে আমার এই জায়গাটা কাজ করছে, আমি কি বলছি, ওয়ার্ড সিলেকশন কাজ করতেছে, 3টা মনিটর সামনে ওপেন, মানে 3টা ডিফারেন্ট পিসি ওপেন,
একটার মধ্যে আমার নিউজ, একটার মধ্যে আমার টোটাল সফটওয়্যার, একটার মধ্যে আমার SMS প্যানেল, এর পাশে একটা বেহুদা ফোন, যেটা থেকে মানে বেহুদা এই জন্য না, আমি তোকে বলি কেন বেহুদা, প্রডিউসারের বকা দেওয়া ছাড়া ওই ফোনটা কোনো কাজে আসে না। ঢাকায় কাজে আসতো, যেহেতু ঢাকায় আমরা ফোন লাইফ টাইম নিতাম, অনেক কিছু করতাম। আচ্ছা, ট্রু। এবং তুই বিশ্বাস কর, আমি খালি তাকায় থাকতাম কখন লাল বাতিটা জ্বলতেছে এবং বলতে তুই বেরা ভিতরে। আমি মানে এই সেম ইফেক্টটা আমার বহুদিন ছিল, লাল বাতিটা জ্বললেই আমার নিজের লাল বাতি জ্বলতো। আমাদের কোন একটা মিস্টেক হয়েছে কি, আমি ওইটা দেখার আগে আমি তখন দেখতাম যে আচ্ছা শোকি চলতেছে, এই সাউন্ড একটু দেখি কি ঠিকঠাক আছে, ফেডার উঠাইছি না বন্ধ, এক্স্যাক্টলি, নাকি সব ফেডারই অন করছি এবং সাথে মাইক্রোফোনটা অন রাখছি, এটা তো আরো বড় ভয়। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। আমি পুরোটা শো শেষ করে বের হয়েছি এবং রিমলি আপু এবং রহিম ভাই দুজন ক্ল্যাপ করছে যে তুই একটা মিস্টেকও করস নাই। সো ওই দিন থেকে নিজের উপর একটা কনফিডেন্স আসছে এবং তাদেরও আমার উপর কনফিডেন্স আসছে, আরে তোর পরীক্ষা সমস্যা নাই আমার কাছে, রাইট। ধর চিটাগাং স্টেশনে আমি মোটামুটি ভাবে 1.5 মাস করছি এবং সকালবেলা করতে পারছি বিকজ অফ তখন আমার এই পরীক্ষার পরের আমাদের 1 মাসের মতো একটা ব্রেক থাকতো, তারপর আবার ক্লাস শুরু। তো ওই সময় তো ক্লাস নাই, আমি সকালবেলা করতে পারছি, যদিও আমি জানাই রাখছি প্রডিউসারকে যে আমার ক্লাস শুরু হওয়া মানেই আমাকে কিন্তু সাফল করে দিতে হবে, আজকে দেখা যাবে। তুই যে শো চেঞ্জ এন্ড আর যে চেঞ্জের ব্যাপারটা বলতেছিস, রাইট, তখন তুই আর অরণ্য ভাই কুতুম পেঁচা, আমি আরিফ ভাই সকালবেলা হচ্ছে তরি, এবং আমার 2টা শো ঢাকায় এবং চিটাগাং বোথ। আমি পুরা সপ্তাহ হচ্ছে চিটাগাং স্টেশনে রক অ্যান্ড রোল, স্যাটারডেতে ওয়ার্ল্ড মিউজিক করি ঢাকা, রাইট। তো একদিন রাত্রে মানে আমি বিকালবেলা মানে শোটা শেষ করে বেরোছি, বিকালবেলা থেকে বেরোছি, তুই আর আমি মানে তুইও আসবি ওখানে সাব্বিরের হলে ফিস্ট, ওকে, তোর মনে আছে? ওর তো অনেক কিছু থাকে, মানে ও অনেক কিছু থাকে, তাই না? মানে সাব্বিরকে আমি একদিন ওর ঈদে বাড়ি যেতে হবে, ও বয়। তো সাব্বিরের কি হলো, আচ্ছা সাব্বিরের হলে ফিস্ট, তুই ইনভাইটেড আমি ইনভাইটেড, আমরা খাইতে যাচ্ছি ওর হলে। তুই আবার আমাকে এটাও জিজ্ঞেস করছিস আচ্ছা তোর হলে ফিস্ট হয় না, তুইও তো হলে থাকো। আমি জিজ্ঞেস করছি ফিস্ট কি, আমার তো হলে ক্যান্টিন আছে, আমি গিয়ে খাই। হ্যাঁ এক্স্যাক্টলি, হোয়াট ইজ ফিস্ট মানে কেন? আচ্ছা, তো সাব্বিরকে বললাম যে মামা কি, আরে আজকে মোরগ পোলাও রান্না করবে, তুইও গেছিস আমিও যাচ্ছি। আচ্ছা, যেতে যেতে মহামান্য রহিম ভাইয়ের ফোন, তো তার তুই তো জানোস যে তার ইনফরমেশন দেওয়ার সিস্টেম কি, অর্ক কালকে থেকে তোর আর সকালে শো নাই। তারপর এটা পজ, আমি না জাস্ট থাকে না যে মাত্র ক্যারিয়ার শুরু করছি এবং আমার তখন মনে হয় ওই 1.5 মাস। তোর না তোমার বলো, আমার জন্য তুই ছিল, এটা রিজন হচ্ছে যে মানে উনার দেশে বাড়ি আমার দেশে বাড়ি এক, তো সামহাও উনি আমাকে তুই ডাকতো। ওকে, আচ্ছা, তো কথা হচ্ছে যে তোর শো নাই 1.5 মাস মাত্র, ভাই এত তাড়াতাড়ি কিক আউট করবে, এতটাও তো খারাপ হওয়ার কথা না। রাইট, তুই কালকে থেকে অরণ্যর সাথে হুতুম পেঁচা করবি ঢাকা স্টেশনে, রাত এতটা থেকে এতটা সময় চলে আসতে হবে তোর, তুই এখন কাউকে কিছু বলবি না, তুই চুপ থাকবি, কজ তখনও তোকে ইনফর্ম করা হয়। রাইট, সামহাও তুই আমি সাব্বির অরণ্য আমরা আগে থেকেই ক্লোজ, মানে ওই ট্রেনিং সেশন এন্ড অল দ্যাট সব ক্লোজ। এক্স্যাক্টলি, তুই বুঝতে পারতেছিস না আমার কি হবে। না আমি আমার মাথায় প্রথম যেটা কাজ করছে সেটা হচ্ছে যে অরণ্যর সাথে আমি শো করতে, সালমান কি করবে। রাইট, আমি এবং আমরা দুজন মিলে ফিস্টে যাইতেছি, এবং আমি তোকে এখন কিভাবে ফেস করব, কারণ ডেফিনেটলি আমার ফোনটা কাটার সাথে সাথে রহিম ভাই তোকে ফোন দিবে। ইয়েস, হ্যাঁ। তো আমি না ওই চিন্তা করতে করতে কচু ক্ষেতের ওই জায়গাটা দিয়ে যাচ্ছি, ঠিক আছে, এবং আমাকে বলছে যে তুই কারোর সাথে শেয়ার করতে পারবি না যে তুই জানোস। তা আমি চুপ, যাওয়ার পরে দেখলাম হচ্ছে তোর মন খারাপ, বিকজ তোর কাছে ফোন চলে আসছে। আই ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল, এবং আমি এটা মানে আমার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করতেছে যে যখন তুই এটা শুনবি যে আমি 1.5 মাস হয়েছে চার্জিং করতেছি আমি, এবং এরকম রেকর্ড ছিল না যে খুব তাড়াতাড়ি চিটাগাং স্টেশন থেকে ঢাকা স্টেশনে হচ্ছে কাউকে পাঠানো হয়েছে। তো আমি না মানে তদ্দা পুরাপুরি, হ্যাঁ না আমি জানি না, আমি তোর দিকে তাকাইতেও পারতেছি না, মানে আজকে ধর এই কাহিনীগুলো বলতেছি আর কি, হ্যাঁ যে না আসলে আমি জানতাম, কিন্তু পরে আমি হচ্ছে কি করলাম, ধর ওই আমার খুব অপরাধ বোধ কাজ করতেছে, খাওয়া দাওয়া করে বেরোইলাম, বের হওয়ার পরে বাসায় যেতে যেতে আমি অরণ্য ভাইকে ফোন দিয়েছি, ফোন দিয়ে বললাম যে অরণ্য ভাই রহিম ভাই কথা বলছে, আমি জানি, আমি কি করবো, তুই শো করবি, আমি কিছু জানি না, তো কি হয়েছে, এবং তোর মনে আছে কিনা যে আমি তুই এবং অরণ্য ভাই করার টাইমেও একদিন শোতে বসছিলাম। সো ধর হচ্ছে এই যে হুতুম পেঁচা শুরু, ঠিক আছে, এবং অরণ্য ভাই আর আমার একটা
মানে ভালো দিক। আচ্ছা আমাকে কই দিছিল আমার না এটা মনে নাই, আমাকে ওই সময় তুই গেছিস হচ্ছে তবে তাই হোক চিরাগাং। ও রাইট। আমি তবে তাই হোক আমাকে অ্যাসাইন করার চিন্তা ভাবনা হলো, আমি মাঝখানে মনে কিছুদিন করছিলামও, ওই যে আমাকে যেমন শিফট করে দিল তবে তাই হোক থেকে ফাইনালি এখানে আমাকে মানে অনেক ওলট পালট করছে। এটা ওই টাইমটায় তোকে নিয়ে আসলে অনেকগুলো এক্সপেরিমেন্ট হয়েছে, হ্যাঁ, যে একবার এখানে দিয়ে দে। অরণ্য ভাইয়ের কাছে, অরণ্য ভাই তো তখন আমার ছিল একটা শোল্ডার যেখানে গিয়ে আমি ইউ ক্যান ক্রাই, হ্যাঁ ভাই এটা ইউ ক্যান ক্রাই। তো আমি গিয়ে বলছি যে দাদা এটা আমার সাথে কি হলো, তো হচ্ছে টেনশন করিস না, তুই আমার মতোই হচ্ছিস। আলু আপনার মতো হচ্ছিস, আমি আলু। হ্যাঁ আলু, আলু যেমন সব তরকারিতে কেমন লাগে তোর, ভালোই লাগে। এরকম। আচ্ছা ভালো কথা, আমি অরণ্যর সাথে শো শুরু করলাম। আচ্ছা তো অরণ্যের সাথে এমনি বন্ডিং ছিল, সো প্রবলেম হয় নাই, বাট টাইম টু টাইম যে জিনিসটা ডেভেলপ হয়েছে সেটা হচ্ছে ওর আর আমার কানেকশন। ও যদি মানে ও জাস্ট আমার দিকে তাকাইছে, আমি জানি ও কোন সেন্টেন্সটা বলবে, আমি ওর দিকে তাকাইছি, ও জানে যে ও কোন সেন্টেন্স বলবে। অরণ্য ভাই এত ফ্লেক্সিবল, এক্স্যাক্টলি তাই না, মানে এক্স্যাক্টলি অ্যামেজিং। মানে তুই যাকে দে, ধর দুনিয়ার সবচেয়ে খারাপ রেডিও জকিকেও যদি ওনার পাশে বসায় দেস, ও কথাটা বের করে নিবে, ও যে কথাটা বলতে চায় বা যে টপিকে কথা বলছে ও কথাটা বের করে নিবে। আচ্ছা ভালো কথা। তা আমি আর অরণ্য মিলে তো এই যে হুতুম পেঁচা শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, ইট ওয়াজ গোয়িং আলহামদুলিল্লাহ গুড। এবং ধর এই যে তুই যেদিন আমাকে নক করে হচ্ছে যে কথাটা বললি, হ্যাঁ, যে আমি নিজেও জানতাম না যে এই, তো ধর ওইটা আসলে ওই হুতুম পেঁচাই ওয়াজ দ্য প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি আমাদের জন্য। রেডিও টুডে ডেফিনেটলি প্ল্যাটফর্ম, বাট হুতুম পেঁচা শোটা একটা প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করি আমি। গ্রুম করে যে আমাদেরকে গ্রুম করছে, আমাদেরকে আসলে আজকে তুই আর যে সালমান, আমি আর যে অর্ক, আর যে অরণ্য, এই পার্সনগুলোর জন্য আসলে এই শোটা ভেরি পারফেক্ট। আরেকটা কারণ হচ্ছে যে এই সময়টায় মনিটরিংটা কম হইতো, রাত 1টা থেকে রাত 4টা, স্টেশনে তেমন কোনো মানুষজন নাই, আমরা একটা ফ্রিডম পাইছি নিজেকে ট্রাই করার, বিভিন্ন ভাবে আমরা প্রেজেন্ট করছি নিজেদেরকে। এবং আমার এখনো মনে আছে, এখনো বলি, ধর আমি আর অরণ্য যখন শো শুরু করছি তখন আমাদের ফ্রিডমের লেভেলটা আসলে একটু বেশি হলো, যেহেতু টু বি ভেরি ফ্র্যাঙ্ক এমডি স্যার এবং এমডি ম্যাম দুজনে আমাদের জনকে খুব পছন্দ করতো রাতে শো করি বলে। তো এমডি ম্যাম তো নীরব ভাইকে যতটুকু হেট করতো, মানে পরে ততটুকুই লাভ করতে হচ্ছে অরণ্য ভাইকে। ট্রু, ঠিক আছে। এবং এখনো মনে আছে ঘন্টার পর ঘন্টা ওনারা সিঙ্গাপুর থেকে ফোন দিয়ে হচ্ছে কথা বলতো, এবং আমি এবং অরণ্য আমাদের দুজনের ভয়েস টেলিফোনে বোঝা যেত না যে কে কোনটা। তো আমরা যেটা করতাম, অরণ্য ধর অনেকক্ষণ ধরে বসে কথা বলতেছে, আমরা এদিকে গান বাজাইতেছি, অ্যাড বাজাইতেছি, রাতে তো অ্যাডও থাকতো না, ওইরকম গান চলতেছে হ্যান ত্যান, অরণ্য কথা বলছে, ও যখন কান ব্যথা হয়ে যেত আমাদেরকে পাস করে দিত, আমি ধরে ইয়েস ওকে ম্যাম, জি ম্যাম, হ্যাঁ ম্যাম, বুঝতো না তারা যে আসলে কে কোনটা। হ্যাঁ, কিন্তু এটা আমরা কন্টিনিউ করে গেছি। আচ্ছা ভালো কথা। তো শো চলতেছে, সবকিছু ঠিক হলো, হঠাৎ করে আমাদের এক্সটেনশন হইলো, নতুন তোর হচ্ছে স্টেশন গুলা, 4টা নতুন স্টেশন আসলো, ওই পাশের করিডোর তৈরি হলো একটা, খুলনা বগুড়া, যেই করিডোরে 5-6 জন ক্রিকেটারের জন্ম হলো, যার মধ্যে 3 জন প্রমিনেন্ট ক্রিকেটার, আমি একজন ছিলাম। অরণ্য, সালমান, অর্ক প্রমিনেন্ট ক্রিকেটার। কি দিয়ে একটা বক্স দিয়ে আমরা ব্যাট বানাইলাম, এক কাগজকে রোল করে টেপ দিয়ে পেঁচায় আইটি থেকে সবকিছু দিতাম, যেখানে আইটি সবসময় বলতো আমরা যে দিছি এটা কিন্তু কয়েন না, ঠিক আছে। তো এই জিনিস দিয়ে আমরা বল বানাইলাম, এবং কি আমরা ওই যে শর্ট পিচ করিডোরে আর কি বা হবে। সো আজকে কনফেস করি যে লিসেনাররা আসলে অনেক গান শুনছে আমাদের বদলে, বিকজ অফ আমরা তাদেরকে, এবং ইউ রিমেম্বার 7 মিনিটের গান। হ্যাঁ, এটা হচ্ছে কার নদী, শিরিনের নদী, ফসিলসের ফিরে চলো, এবং নান আদার দেন আর্টসেলের, মানে চলতেছেই, ঠিক আছে, অবাক ভালোবাসা চলতেছে, এই চলছে ওই চলছে, মানে চলতেছেই। আমার মনে আছে যে সাব্বির ওর বোলিং অ্যাকশন, তারপরে কারণ কাগজের বলতো, হ্যাঁ, ওর হাতের ঘামে ওর বলটা নষ্ট হইতো। এক্স্যাক্টলি। এরপরে হচ্ছে আমরা তাই যে আমাদের খেলা শুরু হইলো, এবং তুই ওখানকার যে হচ্ছে যে টয়লেট লেখা যেই বক্সটা কাচের, এটা তুই ভাঙছস না? আমি ভাঙি না, এটা তুই ভাঙছিলি। এবং আমি আজকে বলি কিভাবে ভাঙছে সেটা হইলো, তুই ব্যাটিং করতে করতে সামহাও অ্যাগ্রেসিভ হয়ে যেতি। ট্রু, আমি প্রচন্ড অ্যাগ্রেসিভ হইতাম। এবং আমি এবং অরণ্য নাম দিছিলাম যে তুই ঝাড়ু দেওয়া ব্যাটিং করিস। হ্যাঁ, ঠিক আছে, মানে কাঁচায় মানে লিটারালি ধর বল আসতে না ভাই, অতটুকু একটা কার্পেট করা করিডোরে কাগজের বলটা কতটুকু বাউন্স খাবে। এক্স্যাক্টলি, এই জন্য তো ঝাড়ু।
সো লিটারেলি তুই বলটা যেখানে পড়বে ওইখানে ব্যাট নিয়ে ওটাকে ঝাড়ু দিয়ে আমাদের কাছে পাঠাইতি এবং তোকে আউট করা যেত না, যে কারণে ম্যাচ খারাপ হইতো। এবং তুই আউট হইতি কখন, অরণ্য বল টল করে বিরক্ত, আমি বল টল করে বিরক্ত, তারপরে তুই এরকম টায়ার্ড হয়ে যেতিস, তখন কি হতো, আচ্ছা যখনই হচ্ছে ধর স্পিন শুরু হইতো তখন গিয়ে তোর হচ্ছে তুই হচ্ছে খেলতে গিয়ে এখানে পড়ে ওই দিক যাচ্ছে এদিক যাচ্ছে আউট হইতে। আচ্ছা ভালো কথা। তো তোর এই অ্যাগ্রেসিভনেস এর মধ্যে তুই কি করলি, তুই একটা শট মারছিস, মানে তোর কি যেন হয়েছিল যে আমি আজকে 6 মারবো, মারছিস এবং সেটা উড়ে গিয়ে ওখানে লাগছে। লাগার পরে লিটারালি সবাই যদি মনে করে যে আমরা খেলা বন্ধ করছি, বিষয়টা আসলে তা না। আমরা 5 মিনিট একটা ব্রেক নিয়ে দুটো লিঙ্ক দিয়ে এসে আবার হচ্ছে আমরা খেলা শুরু করছি। আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে যে ছেলে এবং মেয়ে এদের জন্য আলাদা ওয়াশরুম কেন থাকতে হবে? হ্যাঁ, কারণ সবাই তো একইভাবেই প্রাকৃতিক কার্যক্রম সম্পাদন করে। হ্যাঁ, তুই ওভাবে চিন্তা করিস, রাইট? হ্যাঁ, আমি মানে ধর বাইরের ওয়াশরুমটা ছিল হচ্ছে কমন ওয়াশরুম, সবাই যেতে পারতো আল্লাহর নামে। ও মাই গডনেস, ওইটার অবস্থা তো খুবই না বলি। আর ভেতরেরটা কি জানি তালা দিয়ে রাখতো, ওই যে ওই করিডোরের সাথে, শুধু ফিমেল আমাদের কলিগ ছিল তাদের কাছে হচ্ছে ওই চাল ছিল। এখন রাতে কোনো ফিমেলও নাই, হ্যাঁ, তাহলে আমি কেন যাইতে পারবো না? আমার একটা ইয়াও ছিল। আচ্ছা, যাই হোক, এই ছিল আমাদের মনে কর এই যে খেলা। এবং